ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবার স্বাগত। আমি তোমাদের মানব স্যার, ইংলিশ শিক্ষক। নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম, নতুন একটা মজাদার ভিডিও। আচ্ছা, শুরু করার আগে আজকে আমাদের জানতে হবে যে কোন টপিকটা আমরা পড়ব। আমরা প্রথম দিন আমরা ফাদার সেলফ করেছিলাম, কমপ্লিট করেছিলাম। দ্বিতীয় দিন আমরা কি টপিক করেছিলাম? ফেবল কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আজকে আমাদের 3 নম্বর টপিক আসবে, 3 নম্বর লেসন, সেটা কি? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো আমরা সেই টপিকটা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই যে বাপু যে কথাটা শুনতে আমরা কার কথা আগে মনে পড়ে? গান্ধীজির কথা, মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই তো? আমাদের সবার বাপু, আমরা বাপু নামে সাধারণত তাকে পরিচিত, চিনি আমরা তাকে। আচ্ছা, যখন আমরা যে বাপুর নাম পড়বো, শুরু করার আগে আমি জাস্ট একজনের কথা বলতে চাই। এই যে লোকটার কথা, এই লোকটা কে জানা আছে? এই লোকটা এই এত সুন্দর করে ছবি দিয়ে রাখছি, চিন্তা ভাবনা করতেছে, দেখে মনে হচ্ছে কোনো একটা চিন্তা করতেছে। জানা আছে কার? এটা হচ্ছে আব্দুল কালামের ছবি, তাই না? এপিজে আব্দুল কালাম। তিনি একটা কথা বলেছিলেন, সেটা কি? ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। তিনি একটা কথা বলছেন, যদি তুমি সূর্যের মতো অত দীপ্তিবান হতে যাও, তাহলে সূর্যের মতো আগে জ্বলতে হবে। তার মানে কি? আমরা কি সূর্য হতে পারবো? এটার অর্থ হচ্ছে, এটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। সেটা কি? যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি, তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবো, নাহলে তো পারবো না, তাই না? এবার পড়াশোনা করতে গেলে আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে, অর্থাৎ হার্ড ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি হার্ড ওয়ার্ক করতে হবে আমাদেরকে। আমরা বলি না, শুধু পড়ে যাচ্ছি গাধার মতন, তাহলে হবে না। হার্ড ওয়ার্কের পাশাপাশি করতে হবে স্মার্ট ওয়ার্ক। মানে শুধু পড়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো জানতে হবে। বোঝা গেল? এর জন্য বলেছে, যদি সূর্যের মতো দীপ্তিবান হতে চাও, সূর্যের মতো আলো দিতে চাও, তাহলে সূর্যের মতন জ্বলতে হবে। আমাকে একজনকে দেখে ভালো লাগে, হ্যাঁ এই লোক সেই পড়াশোনা করে, আমি জীবনে ওনার মতন হবো, আমি এপিজে আব্দুল কালামের মতন লোক হবো। তার মানে কি? আব্দুল কালাম জীবনে যেসব কষ্ট করেছে, যেসব কাজগুলো করে গেছে, পড়াশোনা করেছে, যত সমস্ত কি বলেছে ভালো কাজ করে গেছে, সেগুলো আমাদের করতে হবে তো, তাই না? এই জন্য এই কথাটা বলেছেন তিনি। তো আমাদের আজকের টপিক হচ্ছে, কি বললাম? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন নাম্বার 3। কার লেখা? নয়নতারা সেহগল। এই যে মহিলাটা নয়নতারা সেহগল, এই যে সবাই দেখতে পাচ্ছ, এই মহিলাটা হচ্ছে নয়নতারা সেহগল। তিনি কে ছিলেন তার সম্পর্কে আমাকে জানতে হবে। এবার তার আগে আমি টপিকটার ব্যাপারে একটু বলি। পাসিং অ্যাওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুর পাসিং অ্যাওয়ে, অর্থাৎ মৃত্যুদিনের যে ঘটনাটা, যেদিন মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি মারা গেলেন, সেদিনের ঘটনা, মানে মারা যাওয়ার আগে এবং মারা যাওয়ার পরের মুহূর্তে কী কী ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো আমরা এই পড়ার মাধ্যমে পাবো। বোঝা গেল? তাহলে কে লিখেছেন পড়াটা? নয়নতারা সেহগল। এবার নয়নতারা সেহগল কে? এই যে গান্ধী পরিবার এবং নেহেরু পরিবারের একজন মেম্বার, সদস্য। তার সম্পর্কে জানবো। এই যে গান্ধীজি এই যে শুয়ে আছে, তার পরিবারের আত্মীয়স্বজনগুলো শুয়ে রয়েছে, বসে রয়েছে, দেখছে। আচ্ছা, অথর সম্পর্কে কিছু একটা জানি, কে লিখেছেন, লেখিকা সম্পর্কে দু একটা কথা যা শুনে নিই। তার পুরো নাম আমরা বললাম নয়নতারা সেহগল, বললাম না? নয়নতারা সেহগলের পুরো নাম কি? নয়নতারা পণ্ডিত সেহগল। পণ্ডিত কথাটা পণ্ডিত জওহরলাল নেহেরু, কিছুটা মিলছে, পণ্ডিত মতিলাল নেহেরু, সেই ফ্যামিলিরই তিনি সদস্য ছিলেন। বর্ন অন 10th মে 1927, 1927 সালের 10ই মে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রয়াগরাজ। প্রয়াগরাজ আমরা সবাই শুনেছি, কোথায় রয়েছে এটা? ইউপিতে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে। সবার ক্লিয়ার হয়েছে? তাহলে নয়নতারা সেহগলের পুরো নাম নয়নতারা পণ্ডিত সেহগল। তিনি 1927 সালের 10ই মে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রয়াগরাজ। সেটা কোথায়? ইউপিতে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে। হলো? She is one of the first female Indian writers in English to receive wide recognition. এবার ইংরেজি সাহিত্যের যে লেখক আমাদের ইংরেজি সাহিত্যের যে লেখক রয়েছেন, লেখিকা রয়েছেন আমাদের ইন্ডিয়াতে, তাদের মধ্যে তিনি উল্লেখযোগ্য একটা নাম। অর্থাৎ আমাদের হচ্ছে ইন্ডিয়াতে অনেক ইংরেজি সাহিত্যের লেখক রয়েছে, লেখক লেখিকা রয়েছেন, কিন্তু যদি মহিলাদের ক্ষেত্রে বলি, তার নামটা আগে উঠে আসবে। তিনি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি আমরা। হলো? এবার তিনি কে ছিলেন তার পরিচয় একটু বলিনি আরেকটু। তার মা ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। তার মা ছিলেন কে? বিজয় লক্ষ্মী পণ্ডিত, যিনি কে ছিলেন? জওহরলাল নেহেরুর সিস্টার। মানে পণ্ডিত জওহরলাল নেহেরুর নাম শুনেছি, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার বোন ছিলেন কে? বিজয় লক্ষ্মী পণ্ডিত। শুধু এটাই তার পরিচয় নয়, তার আরেকটা পরিচয় রয়েছে। সেটা কি? তিনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, মানে রাষ্ট্রপুঞ্জ নাম শুনেছি না আমরা, রাষ্ট্রপুঞ্জের প্রেসিডেন্ট হয়েছিলেন এক সময়। তিনি যে শুধু জওহরলাল নেহরুর যে বোন, সেটা তার একমাত্র পরিচয় নয়, তার আরো পরিচয় রয়েছে। সেটা কি? তিনি
ইউনাইটেড নেশনের একজন প্রেসিডেন্টও ছিলেন, একজন সভাপতিও ছিলেন, চেয়ারম্যানও ছিলেন। হলো এডুকেটেড ইন ওয়েলেসলি কলেজ বিএ 1947, তিনি বিএ ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কোথা থেকে? ওয়েলেসলি কলেজ থেকে। সেটা কোথায়? কত সালে? 1947 সালে। হলো আর কি তার কিছু বিখ্যাত লেখা রয়েছে, সেটা কি কি? প্রিজন অ্যান্ড চকোলেট কেক 1954, রিচ লাইক আস 1985, আর একটা হচ্ছে দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। তার বিখ্যাত কিছু পড়া, তার মধ্যে আমরা যে আজকে পড়াটা বলবো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বললাম না, সেই পড়াটা এই যে প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। তাহলে আজকের যে আমরা পড়াটা দ্য পাসিং অ্যাওয়ে বাপু কোথা থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে? দ্য প্রিজন অ্যান্ড চকোলেট কেক। এটার অনেকগুলো অধ্যায় রয়েছে, তার 13 নম্বর অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে, ত্রয়োদশ অধ্যায় পার্ট 13 থেকে এই পার্টটা নেওয়া হয়েছে। হলো এছাড়াও এই যে তার আরেকটা পড়া রয়েছে না, রিচ লাইক আস, এই পড়ার জন্যই কত সালে লিখেছে পড়াটা? 1985 সালে। এর জন্যই তিনি তার 1 বছর পরে অর্থাৎ 1986 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে নয়নতারা সেহগাল 1986 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা কি? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। কেন পেয়েছিলেন? রিচ লাইক আস এটা লেখার জন্য তিনি পেয়েছিলেন, মনে থাকবে। তাই জওহরলাল নেহেরু সম্পর্কে নয়নতারা সেহগালের পরিবার সম্পর্কে আমরা একটু শিখলাম, তার সম্পর্কে আমরা জানলাম। হলো তিনি তাহলে কোন পরিবারের ছিলেন? সদস্য ছিলেন নেহেরু গান্ধী পরিবারের, মানে আমাদের ভারতের বিখ্যাত পরিবার, তাই না, ফেমাস সেই পরিবারের। এবার শুরু করার আগে পড়াটা একটু জানতে হবে, তাই না? অ্যাবাউট দ্য টেক্সট, জাস্ট গোটা পড়াটাই আমি জাস্ট কয়েকটা লাইনে আমি বলবো, ঠিক আছে? কি কি? ইউনিট 1টা দ্য টেক্সট, আমি বললাম এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। কত নম্বর অধ্যায়? 13 নম্বর, এই যে বললাম। তাহলে এইটা দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম চ্যাপ্টার 13 অফ দ্য অথর্স মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক পাবলিশড ইন 1954। 1954 সালে প্রিজন অ্যান্ড চকোলেট কেক একটা তার নামে একটা পাবলিশ হয়েছিল একটা গল্প, সেইখান থেকেই তার ত্রয়োদশ অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। হলো মেমোয়ার মানে তার স্মৃতিচারণা, তার পুরোনো দিনের যে ঘটনাগুলো বলি না, রিমেম্বার করা, ওটা রিকল করা। Describes the incidents that took place immediately after the sudden and shocking death of Gandhiji. যেটা কি নিয়ে বর্ণনা করা হয়েছে? এই যে প্রিজন অ্যান্ড চকোলেট কেক, সেটা গান্ধীজির মৃত্যুর পর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর বিষয়গুলো এই পড়ার মধ্যে তুলে ধরা হয়েছে। গান্ধীজি যখন মারা গেলেন, গুলিবিদ্ধ করলেন, কে গুলিবিদ্ধ করেছিল? দুজন লোক, তাই না? নাথুরাম গোডসে আর একজন আপ্তে বলে একজন লোক ছিলেন, তাই না? তাহলে এই দুজন লোক তাকে গুলিবিদ্ধ করেছে। তারপরে কি ঘটনা ঘটেছে, তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছে, কি কি কাজ করা হয়েছে, সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে এই পড়ার মাধ্যমে। দ্য টেক্সট রিকাউন্টস দ্য অ্যাসাসিনেশন অফ গান্ধীজি, মানে যে গান্ধীজির যে অ্যাসাসিনেশন, যে গুলিবিদ্ধ করার যে ব্যাপারটা, ঘটনাগুলো বলা হয়েছে। অ্যান্ড ইজ ফিউনারাল, তার অন্ত্যেষ্টিক্রিয়া, মানে তার মৃত্যুর পরে তাকে সমাধিস্থ করার যে কাজগুলো করা হয় না কোনো মানুষ মারা গেলে, সেটাকে বলে ফিউনারাল। অ্যান্ড হাউ দ্য অথর অ্যান্ড দ্য পিপল অফ ইন্ডিয়া রিয়াক্টেড টু দ্য নিউজ দেয়ার বিলাভেড বাপুস ডেথ, এবং গোটা বিশ্বের লোকজন, গোটা ভারতের লোকজন গান্ধীজি মারা যাওয়ার পর কিভাবে রিয়াক্ট করেছে, সেই ঘটনাটা এই পড়ার মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আর কি হয়েছে? ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস। এই পড়ার মাধ্যমে আমরা শুধু বলতে পারি না যে নয়নতারা সেহগালের নিজের কষ্ট বলেছে পড়ার মাধ্যমে, তাই নয়নতারা সেহগাল শুধু নিজেই যে কষ্ট পেয়েছেন এটা বলেনি পড়ার মাধ্যমে, এছাড়া কি বলেছেন? ইট ভিভিডলি but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। কিন্তু এই যে মহাত্মা গান্ধীর মৃত্যু দিনের পরে শুধুমাত্র তিনি যে কষ্ট পেয়েছেন সেটা বলেনি, গোটা ভারতের লোকজন যে কষ্ট পেয়েছেন সেটাই তুলেছেন, অর্থাৎ সম্মিলিত যে কষ্টগুলো এই পড়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। একজনের কষ্ট বলা হয়নি, অনেকের কষ্ট এখানে তুলে ধরা হয়েছে। হলো এবার টেক্সটটা যাই, কি আছে দেখি। আচ্ছা, রিড দ্য প্যাসেজ। কি বলেছে? I was having tea at home on the evening of 13 January 1914 when I was called to Bidla House by an urgent telephone. আমি সন্ধ্যাবেলা বসে বসে চা খাচ্ছিলাম। আমি বলতে কে? নয়নতারা সেহগাল। তিনি বসে বসে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলেন একটা সময়। কবে চা খাচ্ছিলেন? 1948 সালের 30শে জানুয়ারি। তাহলে 1948 সালের 30শে জানুয়ারি তিনি সন্ধ্যাবেলা বসে বসে নিজের বাড়িতে চা খাচ্ছিলেন। সেই সময়ে একটা জরুরি একটা কলে তাকে ফোন আসলো তাকে, এবং সেই ফোনে তাকে ডাকা হলো বিড়লা হাউসে। তাহলে জরুরি ফোন এসে কোথায় ডাকা হলো তাকে? বিড়লা হাউস। এবার বলতে দাদা বিড়লা হাউসটা কি? বিড়লা হাউস হচ্ছে একটা
এটা নিউ দিল্লিতে একটা বিশাল একটা অডিটোরিয়াম বলতে পারি, বিশাল একটা হল ঘর বলতে পারি, বিড়লা হাউস, যেটার বর্তমানে নাম চেঞ্জ হয়েছে গান্ধী স্মৃতি। কি নাম, কি চেঞ্জ হয়েছে নাম? নতুন নাম হয়েছে, তার নাম গান্ধী স্মৃতি, মানে সেখানে গান্ধীকে সমাধিস্থ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? যাকে আমরা আরেকটা টার্ম বলতে পারি ফিউনারাল বলি না, আমরা বললাম না, অন্ত্যেষ্টিক্রিয়া করে সেখানে রাখা হয়েছে তাকে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। কেন? কারণ গান্ধীজিকে তার প্রেয়ার মিটিং, প্রার্থনা মিটিংয়ে যখন যাচ্ছিলেন গান্ধীজি, সেই সময় গান্ধীজিকে কি করা হয়েছে? শুট করা হয়েছে। শুট মানে গুলিবিদ্ধ করা হয়েছে। কে গুলিবিদ্ধ করেছে? নাথুরাম গোডসে। আমরা জানি এই ব্যাপারগুলো, তার ডিটেলসে বলছি না। নেক্সট লাইন কি বলেছে? আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি যখন গাড়িতে উঠছিলাম, মানে আমি এতটাই কষ্ট পেয়েছি, এতটাই হতভম্ব হয়ে গেছি যে আমি অসাড় হয়ে পড়েছি, আমি সেন্সলেস, অলমোস্ট সেন্সলেস হয়ে গেছি। এবং সেইভাবে করতে করতে আমি কি করলাম? গাড়ির মধ্যে উঠে পড়লাম। মানে যখন নিজের আত্মীয়র কোনো সমস্যা হয়, আমরা কি করি? বুঝতে পারি না কি থেকে কি করব। এবার নয়নতারা সেগুলো বুঝতে পারছে না কি থেকে কি করবে, সে অসাড় হয়ে পড়েছে, নাম্ব হয়ে গেছে। এই জন্য সে আস্তে আস্তে খুব কষ্ট করে গাড়িতে উঠলো, কারে উঠলো। হলো? অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে, বললাম বিড়লা হাউসটা কোথায়? নিউ দিল্লিতে রয়েছে। তাহলে বিড়লা হাউস কোথায়? দিল্লিতে রয়েছে। হলো? গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড দ্য ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। মানে যখন বিড়লা হাউসে গেল, গিয়ে দেখলো যে গান্ধীজির রিলেটিভসগুলো, আত্মীয় স্বজনগুলো এবং ফলোয়ার্স, তার অনুগামীরা কি করছে? গান্ধীর চারপাশে সুন্দর করে রাউন্ড হয়ে বসে আছে। এই যেভাবে দেখ, সুন্দর করে বসে আছে চারপাশে রাউন্ড হয়ে। হলো? there was silence in the room as গান্ধীজি breathed his last. গোটা রুম জুড়ে একটা নিস্তব্ধতা, সবাই সাইলেন্ট, চুপচাপ, কোনো আওয়াজ নাই। কেন? কারণ সেইখানে গান্ধীজি তার শেষ শ্বাস ত্যাগ করেছিল। মানে গান্ধীজি সেই জায়গাটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বলে সবাই একদম শান্ত, চুপচাপ, সাইলেন্স। হলো? Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. মানে এই গান্ধীজি যে মারা গেল, এই মারা যাওয়ার যে সমস্ত ব্যাপারটা এত তাড়াতাড়ি ছড়ালো, মানে আমরা যখন আগুনের মধ্যে যখন ফ্যান দিই না, হাওয়া দিই না, খুব তাড়াতাড়ি ছড়ায়, ঠিক একই রকমভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা গোটা দিল্লি জুড়ে এতটাই তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো, যেরকমভাবে লাইক এ ফ্লেম ইন দ্য ফায়ার, মানে একদম শিখার মতো এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। Sad groups of men and women had collected around বিড়লা হাউস। কালেক্টর মানে জড়ো, কালেক্টর মানে এখানে সংগ্রহ করা না, জড়ো হচ্ছিল। হ্যাঁ, তাহলে কি, যারা শোকাহত মানুষ, মহিলা এবং পুরুষজন, সেটা কি করছিল? একে একে বিড়লা হাউসের চারপাশে কি করেছিল? জড়ো হতে শুরু করছিল। যখন জানতে পারলো যে গান্ধীজি আর নেই, গান্ধীজি ওয়াজ নো মোর, তখন যেই খবরটা শুনতে পাওয়ার মাত্রই লোকজন আস্তে আস্তে জড়ো হতে শুরু করছিল। কোথায় জড়ো হতে শুরু করছিল? যেখানে গান্ধীজিকে গুলিবিদ্ধ করে রাখা হয়েছিল। কোথায়? দ্য বিড়লা হাউস। Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. They did not make a sound. কি বলেছে? প্রত্যেকটা জানলা, এবার যে একটা ঘর হলে বিল্ডিংয়ে তার চারপাশে জানলা থাকবে, জানলার প্রত্যেকটা জানলার পাশ দিয়ে একটা অস্পষ্ট ঝাপসা মুখ দেখা যাচ্ছিল। মানে সবাই জানলা দিয়ে উঁকি মেরে দেখছিল যে ভিতরে কি হচ্ছে। এর জন্য বলা হচ্ছে ঝাপসা, জানলা দিয়ে একটা ঝাপসা একটা ফেস বোঝা যাচ্ছিল, অনেক অনেক ফেস। আর কি? দে ডিড নট মেক এ সাউন্ড, এবং তারা কোনো সাউন্ড করছিল না, সবাই চুপচাপ, নিস্তব্ধ। হলো? কারণ কেউ মারা গেছে, তার প্রিয় একজন নেতা মারা গেলেন, তাই না? সবাই তাকে বাপু বলে চিনতো, তিনি মারা গেছেন বলে এতটাই সবাই কষ্ট পেয়েছে, সবাই কি করলো? একদম সাইলেন্ট। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এবং সাইলেন্সটা শুধুমাত্র এরকম সাইলেন্স, সাইলেন্সটা কেমন? আনন্যাচারাল, অপ্রাকৃতিক, অস্বাভাবিক, যেটা ন্যাচারাল নয়, যেটা অপ্রাকৃতিক নয়। যেটা কেন? ইট ওয়াজ ইফ দ্য টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এবং সাইলেন্সটা ঠিক একই রকম, যখন আমরা যদি সময়কে কয়েক মিনিটের জন্য স্তব্ধ করে দিই, মানে আমরা ধরলাম যে সময় থেমে গেছে, ঠিক ওই রকম সাইলেন্ট গান্ধীজির মৃত্যুর পর এরকম সাইলেন্টটা চারিদিকে ক্রিয়েট হয়েছে। হলো? নেক্সট কি আছে? দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। এবার মানুষজন প্রথমে কি করছিল? খুবই শোকাহত, খুবই হতভম্ব হয়ে গেছে, কি বলবে কি বলবে না এটা দেখে, যে গান্ধীজি মারা গেছে, সবাই হতভম্ব, টু স্টান্ট, বি ওয়াইল্ডার্ড। হলো? তাহলে প্রথমে গান্ধীজির মৃত্যুর খবর শুনে সবাই কি হয়ে গেছে? হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। কিন্তু পরবর্তীতে সবাই কি করলো? ক্ল্যামার্ড, চিৎকার করে উঠলো, উচ্চ স্বরে কেঁচে উঠলো, শাউটিং, চিৎকার করে উঠলেন, ক্রাই, কান্না করে উঠতে শুরু করলো। মানে উচ্চ স্বরে চিৎকার করছে এবং কান্না করছে। যখন প্রথমে চুপচাপ, আস্তে আস্তে কি করছে? সবাই জোরে জোরে কান্না করতে শুরু, ফুপিয়ে কান্না করছে। আসবো পরে। দে জোসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস।
তারা কি করছিল, একে অপরকে ধাক্কা দিয়ে ঠেলাঠেলি করছিল যে আমি যাবো এরকম করতে, মানে একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, কখন আমরা বিড়লা হাউসে ঢুকবো, কখন গান্ধীজিকে দেখবো, তারা ঠেলাঠেলি করছিল, ধাক্কাধাক্কি করছিল। স্ট্যাম্পেড মানে একে অপরকে ধাক্কাধাক্কি করা, তাই তো নাকি? জোসেল্ট মানে ধাক্কাধাক্কি করা একে অপরকে, আর স্ট্যাম্পেড মানে কি করা, খুব তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করে যাওয়ার জন্য চেষ্টা করছিল। স্ট্যাম্পেড মানে তাড়াহুড়ো করা, আর জোসেল্ট মানে ধাক্কাধাক্কি করা। আমরা যখন কোনো একটা জিনিস, তোরা এই যে তোরা যে ক্লাসে আসলি, তোরা কে আগে বসবে কে পরে যাবে ধাক্কাধাক্কি শুরু করেছিলি না, তারাও ঠিক একই রকম। গান্ধীজি যে তাকে দেখার জন্য সবাই ধাক্কাধাক্কি করে প্রবেশ করতে চাচ্ছ তাড়াহুড়ো করে। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. সবাই শান্ত হলো এই কথা শুনে যে সবাইকে অ্যালাউ করা হবে, সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। এই গান্ধীজি মারা গেছে, ওই গান্ধীজি ডেড বডিকে কি করতে হবে, সবাইকে একে একে দেখানো হবে। যখন এই কথাটা প্রকাশ করা হলো তখন সবাই শান্ত হলো, সবাই চুপচাপ হলো, না হলে এতক্ষণ ধরে সবাই কি করছিল, ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিল। হলো, নেক্সট কি আছে, when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me. যখন আমাদের আত্মীয় পরিজন মানে ভালোবাসার মানুষ যখন মারা যাবে না, মানে যখন কেউ ভালোবাসার মানুষ মারা যাবে আমাদের সামনে এবং তার সম্মুখীন হব, তখন তারা কি করে, ফুপিয়ে কেঁদে ওঠে এবং কি বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন আমার কি হবে, সে তো আমাকে ছেড়ে চলে গেছে। তা কি বলো, যখন ভালো কোনো প্রিয় মানুষ আমাদের সামনে মারা যাবে বা চলে যাবে, তখন কি হবে, আমরা নিজেরাই বলতে শুরু করবো যে হ্যাঁ ইস আমার এখন কি হবে, তাই তো, যে সে তো আমাকে ছেড়ে চলে গেল। সবাই এই কথাই বলতে শুরু করলো। দিস ওয়াজ শোরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই যে যত সমস্ত শোকাহত মানুষ ছিল সবার মনে ঠিক একই প্রশ্নই ঘুরফির করছে, যে হ্যাঁ সবার মনে এই প্রশ্নটাই হয়তো ঘুরে বেড়াচ্ছে যে তাদের কি হবে এখন, তাদের বাপু তো নেই এখন, আমরা তো অনাথ হয়ে গেছি, তারা এই কথাই মনে করছে। দে লুক লাইক লস্ট চিলড্রেন, এই যে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা হারিয়ে যাওয়া শিশুর মতন মনে হচ্ছে তাদেরকে দেখে, তারা মনে হচ্ছে যে একটা শিশু, তারা গার্জিয়ান অর্থাৎ তার বাবা মা তাদের কাছে নেই, চলে গেছে তাদের ছেড়ে, এরকম মনে হচ্ছে। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. আমরা যারা যারা বসে আছি সবার মনে একই প্রশ্ন এবং কেউ বিশ্বাস করছি না যে এই ঘটনাটা যে কি হবে, আনবিলিভিং ঘটনা মানে আনবিলিভেবল, কেউ অবিশ্বাস্য ঘটনা যে গান্ধীজি নেই, অবিশ্বাস্য ঘটনা, কেউ বিশ্বাসই করছে না এবং সবাই এখনো শক হয়ে বসে আছে, এখনো হতভম্ব হয়ে বসে আছে যে কি হলো ব্যাপারটা। We listened to the broadcast telling the people of India that their Babu was no more. আমরা শুনতে পেলাম যে দূরদর্শনে বা রেডিওতে ঘোষণা করা হলো যে তাদের সবচেয়ে প্রিয় যে বাপু গান্ধীজি আর তাদের মধ্যে নেই। এটা কি করলো, রেডিওতে ঘোষণা করে দেওয়া হলো সবাইকে, সবার মানে অল ইন্ডিয়াতে হলো। তাহলে এখানে গান্ধীজির মৃত্যুর আগেকার ঘটনা বলেছে না পরের ঘটনা বলেছে, পরের ঘটনা বলেছে। আমি তো পড়ার শুরু আগে বললাম গান্ধীজির মৃত্যুর পরে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই পড়ার মধ্যে দেওয়া হয়েছে। হলো, ঘটনার মধ্যে গাড়িতে করে কে কে গেল, নয়নতারা সেহগাল, এবং তিনি তারপরে তার সাথে যে ঘটনাগুলো ঘটলো, ভারতের যে লোকরা গান্ধীকে কতটা ভালোবাসতো সেই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। হলো, আচ্ছা এখানে ওয়ার্ড মিনিংগুলো আমি বলে দিয়েছি অনেকগুলো। আবার এখান থেকে যেগুলো ওয়ার্ড মিনিং কোশ্চেন তুলে আসতে পারে, যে একটা ওয়ার্ড দিয়ে দিল স্টান্ট, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড স্টান্ট, চারটা অপশন দিল, যেখানে স্টান্ট শব্দের দ্বারা কী বোঝানো হয়েছে তোমার জানতে হবে। তার জন্য কিছু কিছু ভোকাবুলারি রেখেছি, কিছু ওয়ার্ড নোট রেখেছি, সেগুলো আমাদের শিখে নিই আজকে। কী কী আছে দেখি, এইগুলো আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আজকে আমরা দেখব, ক্লিয়ার? আচ্ছা, তা দেখা যাক কী কী ওয়ার্ড মিনিং আমরা লিখে নিই। সবাই খাতায় নোট ডাউন করবো, আর যারা যারা অনলাইনে দেখছো তারা স্ক্রিনশট করে দেখতে পারো কিংবা খাতায় নোট ডাউন করতে পারো ভিডিওর সাথে সাথে। প্রথমে কি আছে, হ্যাভিং, আই ওয়াজ হ্যাভিং টি বলেছিল লাইনটা, প্রথম লাইনটা ছিল না, হ্যাভিং মানে টেকিং মানে গ্রহণ করা বা নেওয়া, হ্যাভিং মানে নেওয়া বা গ্রহণ করা, তাহলে নেওয়া, বা আমরা বলতে পারি টেকিং, TAKING, হলো? আচ্ছা, নেক্সট কি হচ্ছে গ্যাদার্ড, গ্যাদার মানে বলি না গ্যাদারিং করছে, সবাই একসাথে জড়ো হওয়া, গ্যাদার করা, একসাথে জটলা পাকা বলি না আমরা, জড়ো হওয়া, তাহলে গ্যাদার মানে জড়ো, মানে একসাথে জড়ো হওয়া, মানে টুগেদার বলি না আমরা ওইটা। স্প্রেড, স্প্রেড মানে কি ছড়ানো, স্প্রেড মানে ছড়ানো, কোনো কিছু ছড়িয়ে গেল বলি না, ছড়ানো, স্প্রেড। ব্লার, ওই যে ছবিটা তুলেছিস ব্লার হয়ে গেছে,
ওটার অর্থ কি? ঝাপসা। অবস্কিওর কি বলতে পারি? ঝাপসা, ঝাপসা। ক্ল্যামার, ক্ল্যামার মানে উচ্চ স্বরে কাঁদা বা কলরব করা বলতে পারি। তাহলে ক্ল্যামার মানে উচ্চ স্বরে কলরব করা বা কাঁদা, উচ্চ স্বরে কাঁদা হলো। স্ট্যাম্পিড, স্ট্যাম্পিড কথার অর্থ কি? একে অপরকে ধাক্কাধাক্কি করে তাড়াহুড়ো করে প্রবেশ করলো না। স্ট্যাম্পিড কথার অর্থ হচ্ছে, কি বললাম, কি বলেছিলাম? তাড়াহুড়ো করে প্রবেশ করা। তাহলে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা হলো। নেক্সট কি বলেছে? ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়া। কোনো লোকজন মারা যাওয়ার পর তার ফিউনারাল করি না আমরা, বলি না ফিউনারালে গেছে সে, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া, সৎ কাজও বলতে পারি। অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া হলো। নেক্সট কি বলেছে? মোর্নিং, অর্থাৎ শোকাহত। মোর্নিং কথার অর্থ কি? শোকাহত, শোকাহত। যেই সব শোকাহত লোকজন ছিল সেই লোকদের বলা হচ্ছে মোর্নিং বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে? আচ্ছা, আর্জেন্ট, আর্জেন্ট মানে জরুরি, বলি না আর্জেন্ট কল বলেছিলাম না? তাহলে আর্জেন্ট মানে জরুরি, আর্জেন্ট কথার অর্থ জরুরি। নাম্ফ, এটা বইয়ের মধ্যে ছিল না? নাম কথা হচ্ছে বিষণ্ণ হয়ে যাওয়া বা অসাড় হয়ে যাওয়া। ঠিক আছে, নাম কথার অর্থ অসাড় হয়ে যাওয়া, মানে বলি না প্যারালাইজ হয়ে যাওয়া, হাত পা কাজ করছে না, এরকম ওই সব ব্যাপারটা অসাড় হওয়া, অসাড় হয়ে পড়া, হয়ে পড়া, অসাড় হয়ে পড়া। ব্রিথ, ব্রিথ মানে শ্বাস নেওয়া, না শেষ শ্বাস নিল, তা ব্রিথ মানে শ্বাস, শ্বাস নেওয়া। ফ্লেম, আগুনের যে শিখাগুলো উপরের দিকে উঠে গেলে না, ফ্লেম, ওটাকে বলা হয় ফ্লেম মানে শিখা। শিখা কারোর নামের কথা ইউজ করে না এখানে, মানে আগুনের শিখা, দ্য ফ্লেম অফ ফায়ার। স্টান্ট, হতভম্ব হয়ে যাওয়া। স্টান্ট কথার অর্থ হতভম্ব হয়ে যাওয়া, স্টান্ট কথার অর্থ হতভম্ব বা বিওয়াইল্ডার্ড, বা বিওয়াইল্ডার্ড আমরা বলতে পারি। জোসেল্ট মানে ধাক্কাধাক্কি করা, জোসেল্ট মানে ঠেলাঠেলি করা বা ধাক্কাধাক্কি করা, আবার লিখতে পারি ঠেলাঠেলি করা। একে অপরকে ঠেলাঠেলি করছিল না বাড়িতে প্রবেশ করার জন্য বিল হাউসে। অ্যানাউন্সড, অ্যানাউন্সড বলতে পারি, বা এটা আরেকটা সিনোনিম বলতে পারি প্রক্লেইমড। অ্যানাউন্সড মানে ঘোষণা করা, অ্যানাউন্সড কথার অর্থ ঘোষণা করা বা প্রক্লেমও বলতে পারি। হুইম্পার্স, বিড়বিড় করে কিছু বলা, গুঙিয়ে কাদা, ফুফিয়ে কাদা, অনেকভাবে ইউজ করতে পারি। তাহলে হুইম্পার্স মানে ফুপিয়ে কাদা বলি না আমরা, ওইটাকে বলো হুইম্পার্স মানে ফুপিয়ে কাদা। হ্যালো, আরেকটা এখান থেকে আমরা একটা নতুন একটা ওয়ার্ড, হুইম্পার্স থেকে একটা ওয়ার্ড মনে করছি, হুইসপার, মানে বিড়বিড় করে বলি না, মার্টারিং করা, হুইসপার কানে কানে বলা, হুইসপারিং করা ওটা। ব্রডকাস্ট মানে বেতারে ঘোষণা করা বা রেডিওতে ঘোষণা করাকে বলা হয় ব্রডকাস্টিং করা। তাই ব্রডকাস্ট মানে বেতারে ঘোষণা করা, কোনো কিছুকে অ্যানাউন্স করা, তাহলে বেতারে ঘোষণা করা। তাহলে ব্রডকাস্ট কথার অর্থ কি? বেতারে ঘোষণা করা। ক্লিয়ার হয়েছে? আমাদের এখানে একটা ওয়ার্ড ঢাকা পড়ে গেছে, সেই ওয়ার্ডটার মানেটা আমি বলেছি। কি ওয়ার্ড ছিল? শুট, তাই তো? কি ওয়ার্ড ছিল? শুট, SHOT, তাই তো? শুট মানে কি? কোনো গুলিবিদ্ধ করা। শুট কথার অর্থ কি? গুলি করা। শুট কথার অর্থ গুলি করা। গুলি করা হয়েছিল, কাকে গুলি করা হয়েছিল? গান্ধীজিকে। কে গুলি করেছিল? নাথুরাম গডসে বলে একজন লোক ছিলেন, তিনি গান্ধীজিকে গুলি করে দিয়েছিলেন। হলো, তাহলে আমাদের এই যে ওয়ার্ড মিনিংগুলো আমরা সমস্ত কিছু শিখলাম, সবার ক্লিয়ার হয়েছে? যে পড়াটা পড়লাম, কোনো কোয়ারি আছে? সবাই বুঝতে পেরেছে আশা করি। তাহলে পরের ভিডিওতে আমরা, তাহলে আজকের এই ক্লাস আমাদের যে টেক্সট প্যাসেজটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই যে চ্যাপ্টারের যা যা সলিউশন কোশ্চিন আছে সেই সলিউশনগুলো নিয়ে আসবো আমরা পরবর্তী ভিডিওতে। সবার ক্লিয়ার হয়েছে? তোমরা বাড়িতে পড়াশোনা করো, আর যারা অনলাইনে দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সবাই। থ্যাংক ইউ।